ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। স্পেশাল পারপাস বুকস। এই চ্যাপ্টারে আমরা আজকে এই চ্যাপ্টার থেকে দুটো বই নিয়ে আলোচনা করব, অর্থাৎ পারচেস বুক আর সেলস বুক। তাহলে আজকে আমাদের টপিক স্পেশাল পারপাস বুকস চ্যাপ্টারের পারচেস বুক অ্যান্ড সেলস বুক। আমরা জার্নাল পড়েছি। জার্নালকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্পেশাল জার্নাল আর জার্নাল প্রপার। এই স্পেশাল জার্নালের বেশ কয়েকটা ভাগ আছে। ফার্স্ট ক্যাশ বুক, তারপর পেটি ক্যাশ বুক, পারচেস বুক, সেলস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক। এই সবকটাকেই স্পেশাল জার্নাল বলা হয়। এই স্পেশাল জার্নালের আন্ডারে ক্যাশ বুক আর পেটি ক্যাশ বুক আমরা অলরেডি করে নিয়েছি। আজকে এই চ্যাপ্টারে আমরা পারচেস বুক, সেলস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক আর বিলস পেয়েবল বুক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুটো বই নিয়ে আলোচনা করব, পারচেস বুক আর সেলস বুক। তাহলে প্রথমে আমরা পারচেস বুকের ডেফিনিশনটা দেখে নিই। দ্য পারচেস ডে বুক ইজ আ বুক অফ প্রাইমারি এন্ট্রি। কারণ এটা জার্নাল, আর আমরা জানি যে জার্নাল হচ্ছে প্রাইমারি এন্ট্রি, তাই পারচেস বুকও ইজ আ বুক অফ প্রাইমারি এন্ট্রি ইউজড ফর রেকর্ডিং ক্রেডিট পারচেস। পারচেস ডে বুকে শুধুমাত্র ক্রেডিট পারচেসগুলো রেকর্ড করা হয়। ক্যাশ পারচেস পারচেস অ্যাকাউন্টে বা ক্যাশ বুকে রেকর্ড করা হয়, কিন্তু পারচেস বুকের মধ্যে শুধুমাত্র ক্রেডিট পারচেসগুলোই আসে। ক্যাশ পারচেসেস আর নট রেকর্ডেড ইন দ্য পারচেস ডে বুক। ক্রেডিট পারচেসেস অফ ফার্নিচার or stationery are not recorded in this book. তার মানে পারচেস বুকে শুধুমাত্র ক্রেডিট পারচেস যেমন আসে, ক্যাশ পারচেসগুলো কিন্তু এখানে আসবে না। ঠিক সেভাবে ক্রেডিট পারচেস কিন্তু গুডস নয়, অর্থাৎ কোনো প্রোডাকশানের জন্য বা যেটাকে আমরা রিসেল করার জন্য কিনি সেই জিনিস নয়। অর্থাৎ পারচেস অফ ফার্নিচার বা স্টেশনারি এগুলো হলে কিন্তু সেটাও এই বুকে আসবে না। তাহলে একমাত্র ক্রেডিট পারচেস আসবে এবং ক্রেডিট পারচেস অফ গুডস আসবে, অন্য কোনো জিনিস এই বুকে আসবে না। তাহলে আমরা বাংলায় ডেফিনিশনটা কিভাবে লিখতে পারি? ধারে পণ্য কেনা হলে পণ্য ক্রয়ের বিবরণ যে বইতে প্রাথমিকভাবে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণ ও প্রামাণ্য দলিলের নম্বর সহ লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় বই বা প্রকৃত জাবেদা বলে। এই বইকে অন্তর্মুখী চালান বই অর্থাৎ ইনওয়ার্ড ইনভয়েস বুকও বলা হয়ে থাকে। তাহলে এই পারচেস বুকের যদি বৈশিষ্ট্য জিজ্ঞাসা করে, ফিচার্সগুলো জানতে চায়, তাহলে আমরা এই ডেফিনেশন থেকেই পাবো। প্রথম ফিচার্স কি? ধারে পণ্য রেকর্ড করা হয়, অর্থাৎ ক্রেডিট পারচেসগুলো রেকর্ড করা হয়। পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ যদি গুডস পারচেস না করা হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে অর্থাৎ পারচেস বুকে আসবে না। প্রামাণ্য দলিলের নম্বর সহ লিখতে হবে, তারিখের ক্রমানুসারে লিখতে হবে, সংক্ষিপ্ত বিবরণ সহ লিখতে হবে। তাহলে এখান থেকেই আমরা পারচেস ডে বুকের ফিচার্সটা পেয়ে যাব। তাহলে পারচেস বুক কাকে বলে ভালো করে মনে রাখবে। প্রথম, পারচেস বুক বা পারচেস ডে বুকে শুধুমাত্র ক্রেডিট পারচেসগুলোই রেকর্ড করা হয় এবং কোনো ক্যাশ পারচেস এখানে আসে না, এবং ক্রেডিট পারচেস অফ গুডস অর্থাৎ ক্রেডিট পারচেস যদি ফার্নিচার হয় বা স্টেশনারি হয় সেগুলো কিন্তু পারচেস বুকে আসবে না। এরপরে আমরা দেখে নেব ইউটিলিটিস অফ পারচেস ডে বুক, মানে এর উপযোগিতা বা অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো। ফার্স্ট কি বলছে? ইট রিডিউসেস দ্য ভলিউম অফ ওয়ার্ক রিকোয়ার্ড টু পাস জার্নাল এন্ট্রি ফর ইচ ক্রেডিট পারচেস। ক্রেডিট পারচেসগুলো আমরা যদি আলাদা করে পারচেস ডে বুকের মধ্যে লিখি তাহলে আমাদের নাম্বার অফ জার্নালটা কমে যায়।
এবং ইট রিডিউসেস দ্য ভলিউম অফ পারচেস অ্যাকাউন্ট। প্রত্যেকটা ক্রেডিট পারচেস অ্যাকাউন্টে আলাদাভাবে না তুলে একেবারে একটা ক্রেডিট পারচেস হিসেবে আমরা যদি পারচেস ডে বুক তৈরি করি এবং পুরোটা টোটাল একেবারে আমরা পারচেস অ্যাকাউন্টে তুলি, তাহলে পারচেস অ্যাকাউন্টের ভলিউমটা অনেক কম হয়। ইট বিকামস ইজিয়ার টু চেক দ্য প্রাইস চার্জড অ্যান্ড ক্যালকুলেশনস। যে প্রাইস চার্জ কি হচ্ছে এবং তার ক্যালকুলেশনটাও কিন্তু চেক করা অনেক ইজি হয়। ইট ইজ পসিবল টু হ্যাভ আ পিরিয়ডিক্যাল টোটাল অফ ক্রেডিট পারচেস অফ গুডস, অর্থাৎ টোটাল ক্রেডিট পারচেস কতটা হচ্ছে তার একটা টোটাল ডিটেলস আমরা এই পারচেস ডে বুক থেকে পেয়ে থাকি। তাহলে পারচেস ডে বুকে আমরা ইউটিলিটিসগুলো দেখে নিলাম। আমরা লেজার যখন করেছি তখন পারচেস অ্যাকাউন্ট করেছি, আর এখন পারচেস ডে বুক করলাম। তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হয়, অর্থাৎ ডিফারেন্সেস বিটুইন পারচেস ডে বুক অ্যান্ড পারচেস অ্যাকাউন্ট। দেখো খুবই সোজা, আমি কয়েকটা আলোচনা করে দিই। প্রথম ডিফারেন্স কি না, পারচেস অ্যাকাউন্টে কিন্তু ক্যাশ এবং ক্রেডিট দুটোই রেকর্ড করা হয়, কিন্তু পারচেস ডে বুকে আমরা কি পড়লাম, শুধুমাত্র ক্রেডিট পারচেসগুলোই রেকর্ড করা হয়। পারচেস অ্যাকাউন্ট হচ্ছে লেজার অ্যাকাউন্ট, কারণ ওটা লেজারের আন্ডারে করি। আর পারচেস বুকটা আমরা এইমাত্র কিসের আন্ডারে দেখলাম, জার্নালের আন্ডারে, অর্থাৎ স্পেশাল জার্নাল। তার মানে এটা হচ্ছে একটা জার্নাল। পারচেস অ্যাকাউন্ট করা কিন্তু বাধ্যতামূলক, কারণ ক্রেডিটে না হলেও ক্যাশে পারচেস তো হবেই, কিন্তু কোনো বিজনেসে যদি ক্রেডিট পারচেস না হয় তাহলে পারচেস ডে বুক ওপেন করার দরকার পড়ে না। পারচেস অ্যাকাউন্ট ক্যাশ বুক এবং ক্রয় বই অর্থাৎ এই যে পারচেস ডে বুক এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়। আর পারচেস বুক কিসের ওপর ভিত্তি করে না, ইনভয়েস বা চালানের ওপর ভিত্তি করে, অর্থাৎ ইনভয়েস ছাড়া, অর্থাৎ ইনভয়েস নাম্বার ছাড়া বা ইনভয়েস ছাড়া কিন্তু এই বুক তৈরি করা হয় না। তাহলে এই জায়গাতে আমি আরেকটা জিনিস একটু বলে দেব এটা শেষ করার পর, যে ইনভয়েস কি, কারণ এটা অনেক সময় 1 মার্কসের কোশ্চেনে আসে, হোয়াট ইজ ইনভয়েস বা চালান কি। আগে আমরা ডিফারেন্সটা কমপ্লিট করে নিই। তারপর বলছে জেড টানা, আমাদের পারচেস অ্যাকাউন্টে ব্যালেন্স করতে হয়, কিন্তু পারচেস ডে বুকে আমাদের কোনো ব্যালেন্স করতে হয় না। তাহলে এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, তাহলে এটাই হচ্ছে পারচেস বুক আর পারচেস অ্যাকাউন্টের ডিফারেন্স। এরপর আমি দেখে নেব যে ইনভয়েস কাকে বলে। ইট ইজ আ ডকুমেন্ট প্রিপেয়ার্ড বাই দ্য সেলার অ্যান্ড সেন্ট টু হিজ কাস্টমার। তাহলে এটা হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কে তৈরি করে, সেলার তৈরি করে, অর্থাৎ যে বিক্রি করছে সে প্রিপেয়ার করছে, করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেয়। ইট শোস, এর মধ্যে কী কী থাকে, দ্য গুড সোল্ড উইথ ডেসক্রিপশন, কোয়ান্টিটিস, প্রাইস অ্যান্ড ট্রেড ডিসকাউন্ট। ইট মে ইনক্লুড অ্যাডিশনাল চার্জেস, যদি কোনো অ্যাডিশনাল চার্জেস থাকে যেমন ইন্স্যুরেন্স, ক্যারেজ, সেগুলো কিন্তু ইনভয়েসের মধ্যে ইনক্লুড করতে হয়। ইট অলসো শোজ দ্য টোটাল অ্যামাউন্ট ডিউ ফ্রম দ্য কাস্টমার, যদি কাস্টমারের থেকে আমরা ক্রেডিটে সেল করছি, তাহলে ক্রেডিটে পারচেস করছি, তাহলে ক্রেডিটের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা কাস্টমারের থেকে ডিউ আছে সেই অ্যামাউন্টটাও কিন্তু এই ইনভয়েসের মধ্যে দেখাতে হয়। তাহলে ধারে পণ্য বিক্রির সময় বিক্রেতা ক্রেতাকে পণ্যের বিস্তারিত বিবরণ সম্মিলিত যে দলিল পাঠায় তাকেই চালান বলে। তাহলে এই ইনভয়েস কাকে বলেটাও কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ 1 মার্কসের কোশ্চেনে এই কোশ্চেনটা আসে, হোয়াট ইজ ইনভয়েস বা চালান কি। তাহলে আমরা পারচেস ডে বুক থেকে থিওরিটিক্যাল কোশ্চেনটা দেখে নিলাম। প্রথমে ডেফিনেশন দেখলাম, তারপরে এর ইউটিলিটিসগুলো দেখলাম, ফিচার্সগুলো ডেফিনেশন থেকেই পেয়ে যাব, আমরা সেটা দেখে নিলাম। ডিফারেন্স বিটুইন পারচেস ডে বুক অ্যান্ড পারচেস অ্যাকাউন্ট দেখলাম, এবং লাস্ট ইনভয়েস কাকে বলে সেটাও দেখলাম। এরপরে আমরা একটা পারচেস ডে বুকের প্রবলেমে চলে যাব। খুবই ইজি প্রবলেম, আমরা আগে প্রবলেমটা পড়ে নিই।
কি বলেছে প্রবলেমটা? এন্টার দ্য ফলোয়িং ট্রানজাকশনস ইন আ সুটেবল পারচেজ বুক অফ নীলকমল বস্ত্রালয়, কলকাতা। 2019 এপ্রিল 5-এ কী বলেছে? পারচেজ গুডস ফ্রম গোয়ালিয়র মিলস লিমিটেড, দিল্লি, অন ক্রেডিট ইনভয়েস নাম্বার বলে একটা ইনভয়েস নাম্বার বলে দিয়েছে G240G/240/2। কী পারচেস করেছে? 5 বেলস অফ কটন ফেব্রিক। দেখো মিলস লিমিটেড, তাহলে ফেব্রিক তার গুডস @800 পার বেল, less trade discount @15% and paid IGST @12%. April 10-এ purchase goods from Raj Textiles Kolkata on credit, invoice number বলে দিয়েছে 40 woolen trousers @500 each and 50 shawls @600 each, paid CGST and SGST @6% each. আর ট্রেড ডিসকাউন্ট দুটোর ক্ষেত্রে কত বলেছে? 10%. নাম্বার 17, পারচেসড ফ্রম দিল্লি ফার্নিচার হাউস 2 আলমিরাজ। দেখো এইটা বোঝার ব্যাপার। এইটা দেখো নীলকমল বস্ত্রালয়, তার ক্ষেত্রে আলমিরাটা নিশ্চয়ই রিসেল করার জন্য নয়, ইউজ করার জন্য। তাহলে এক্ষেত্রে এই যে 2 আলমিরা কিনেছে সেটা কিন্তু আমরা পারচেজ ডেবুকে আনবো না। অর্থাৎ এপ্রিল 17-এর যে এন্ট্রিটা আছে সেটা যেহেতু ফার্নিচার কেনা হয়েছে, গুডস কেনা হয়নি, সেটা পারচেজ ডেবুকে আসবে না। সেমভাবে যদি কোনো এন্ট্রি এরকম বলতো যে ক্যাশে কেনা হয়েছে, তাহলে সেটাও কিন্তু আমরা পারচেজ ডেবুকে আনতাম না। তাহলে 17-এর এন্ট্রিটা আমাদের আসবে না পারচেজ ডেবুকে। 25-এ কী বলেছে? Purchased goods from Bimal Textile Limited Kolkata on credit, invoice number বলে দিয়েছে। কি কিনেছে? 20 suits @2,500 each, less trade discount @15%, paid CGST and SGST @6% each and freight, এবং এখানে একটা ফ্রেট বলে দিয়েছে @450। তাহলে এখান থেকে আমাকে পারচেজ বুক বানাতে হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে পারচেজ বুক বানাতে হয়। তাহলে প্রথমে আমরা প্রোফর্মাটা দেখে নিই। ইন দ্য বুকস অফ নীলকমল বস্ত্রালয় কলকাতা, অ্যানালিটিক্যাল পারচেজ বুক। আমরা এখানে অ্যানালিটিক্যাল ফর্মে পারচেজ বুকটা করব। প্রোফর্মাটা কি আছে? প্রথমে ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার। এখানে কিন্তু ইনভয়েস নাম্বার আছে, LF, ডিটেলস, অ্যামাউন্ট এবং অ্যানালিটিক্যাল ফর্ম বলে প্রথমে করব নেট পারচেজ, তারপর ইনপুট CGST, যেহেতু আমাদের পারচেজ বুক তাই ইনপুট CGST, ইনপুট SGST, ইনপুট IGST আর হচ্ছে ফ্রেট, অর্থাৎ যা যা আমাদের অ্যামাউন্ট আছে সেগুলো। একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কে কিন্তু ট্রেড ডিসকাউন্টও ছিল, কিন্তু আমরা কি অ্যানালিটিক্যাল ফর্মে ট্রেড ডিসকাউন্টের আলাদা কলাম করিনি, কারণ ট্রেড ডিসকাউন্ট হিসাবের বইতে আলাদা করে দেখানো হয় না। তাই এভাবে আমরা অ্যানালিটিক্যাল ফর্মে প্রোফর্মাটা আগে টেনে নিয়েছি। এরপর আমরা একটা করে দেখে নিই। প্রথমেরটা কার থেকে কিনেছিল? দেখো পারচেজ ফ্রম গোয়ালিয়র মিলস লিমিটেড, ইনভয়েস নাম্বার বলে দিয়েছিল, তাও এপ্রিল 5-এ। তো আগে আমরা এই ইনফরমেশনগুলো বসিয়ে নিই। ডেটের ঘরে 2019 দিয়ে এপ্রিল 5, গোয়ালিয়র মিলস লিমিটেড দিল্লি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, অর্থাৎ যার থেকে আমরা কিনেছিলাম, এবং ইনভয়েস নাম্বারটা ইনভয়েস নাম্বারের ঘরে বসিয়ে দিয়েছি। নেক্সট কি কিনেছিল? 5 বেলস অফ কটন ফেব্রিক @800 পার বেল। তাহলে 5 বেলস অফ কটন ফেব্রিক আমাদের ডিটেলসের ঘরে বসিয়েছি। 50 40 মানে 4,000 বা 4,000। লেস ট্রেড ডিসকাউন্ট কত ছিল? 15%, আর IGST ছিল 12%। তাহলে ট্রেড ডিসকাউন্ট আমাদের লেস হয়, তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট 4,000-এর 15% 600 করে 3400।
আর আইজিএসটি জিএসটি কিন্তু আমাদের অ্যাড হয়, কারণ আমাদের জিএসটি দিতে হয়, তাই আইজিএসটি 12%। কার ওপর 12%? ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে তার ওপর আইজিএসটি দিতে হয়, অর্থাৎ 3,400-র 12%। কত হচ্ছে? 408। তাহলে অ্যামাউন্ট আমাদের কত হলো? আমরা অ্যাড করে 3808, এটা অ্যামাউন্টের ঘরে বসলো। এরপর আমরা অ্যানালিটিক্যাল ফর্মে বসিয়ে দেবো। দেখো নেট পারচেস আমাদের কত হয়েছে, অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের নেট পারচেস। তাহলে নেট পারচেস হচ্ছে 3400। ইনপুট সিজিএসটি কিছু ছিল না, এসজিএসটিও ছিল না, আইজিএসটি ছিল, তাই আইজিএসটির অ্যামাউন্ট আমরা আইজিএসটির ঘরে বসিয়েছি 408। তাহলে এইগুলো রিলেটেড অ্যামাউন্টগুলো আমরা সেই কলামে বসিয়ে দিয়েছি। নেক্সট 10 এপ্রিল 10-এ কার থেকে কিনেছিল? রাজ টেক্সটাইল কলকাতা। ইনভয়েস নাম্বার বলে দিয়েছে, সেগুলো বসিয়ে দিয়েছে। দেখো 10 ডেটের ঘরে আমি এপ্রিল 10 বসিয়েছি, রাজ টেক্সটাইল কলকাতা বসিয়েছি এবং ইনভয়েস নাম্বারটা বসিয়েছি। কি কি কিনেছিল? দেখো এখানে দুটো জিনিস কিনেছিল, 40 উলেন ট্রাউজার্স @500 ইচ আর 50 সলস @600 ইচ। দুটোর ক্ষেত্রেই সিজিএসটি এসজিএসটি 6% এবং ট্রেড ডিসকাউন্টও 10%। তাই যেহেতু দুটোর ক্ষেত্রে সেম, তাই আমরা দুটোকে একসাথে যোগ করেও ক্যালকুলেশন করতে পারি। তাহলে সেটাই আমরা করেছি। প্রথমে 40 উলেন ট্রাউজার্স @500 ইচ অ্যামাউন্ট বসিয়েছি, 50 সলস @600 ইচ অ্যামাউন্ট বসিয়ে যোগ করে 50,000 করেছি। তার থেকে প্রথমে ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়েছি 10%, 5,000। তারপরে অ্যাড সিজিএসটি 6% আর এসজিএসটি 6%। দেখো এখানে বলেছিল যে পেড সিজিএসটি অ্যান্ড এসজিএসটি @6% ইচ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা 6% ক্যালকুলেট করেছি। কার ওপর? না ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে তার ওপর, অর্থাৎ সিজিএসটির ক্ষেত্রেও 45,000-এর 6% আর এসজিএসটির ক্ষেত্রেও 45,000-এর 6%। অ্যাড করেছি, করে আমাদের অ্যামাউন্ট হয়েছে 50,400। নেট পারচেস কত? 45,000 ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। সিজিএসটি 2,700, এসজিএসটি 2,700, কোনো আইজিএসটি ছিল না, ফ্রেটও ছিল না। তাহলে এগুলো আমরা পুরোটা বসিয়ে দিয়েছি যে যার অ্যানালিটিক্যাল ফর্মে। নেক্সট 17-এরটা ফার্নিচার কিনেছে, তাই এটা কিন্তু হিসাবে আসবে না, এবং যেহেতু এটা আমাদের অঙ্কে আছে কিন্তু আমরা সলিউশানে আনলাম না, তাই অবশ্যই এর একটা নোট কিন্তু আমাদের লাস্টে দিতে হবে। নিজের ভাষায় নোট লিখবে যে যেহেতু এখানে ফার্নিচার কেনা হয়েছে তাই এটা ডেবুকে, পারচেস ডেবুকে আসবে না। এইভাবে আমরা এপ্রিল 17-এর জন্য লাস্টে অবশ্যই একটা নোট লিখে দেব। এরপর 25 মানে এপ্রিল 25-এ কী বলেছে? কার থেকে কিনেছে? বিমল টেক্সটাইল লিমিটেড। ইনভয়েস নাম্বারও আছে, তো সেটা আমরা বসিয়েছি 25-এ বিমল টেক্সটাইল লিমিটেড কলকাতা, ইনভয়েস নাম্বার বসিয়েছি। কি কিনেছিল? 20 স্যুটস @2,500 ইচ। আমরা অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিয়েছি 50,000। ট্রেড ডিসকাউন্ট ছিল 15%, লেস করেছি, আর সিজিএসটি আর এসজিএসটি 6% ছিল, অ্যাড করেছি। আর লাস্টে একটা ফ্রেট ছিল, সেটাকেও কিন্তু আমরা অ্যাড করব। ফ্রেট সবসময় মনে রাখবে লাস্টে অ্যাড হয়, অর্থাৎ সিজিএসটি এসজিএসটি চার্জ হয়ে যাবার পর তারপর ফ্রেট চার্জ হয়। তাহলে টোটালটা আমরা করে নিয়েছি 48,050। নেট পারচেস কত? 42,500 ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে, আর আমাদের সিজিএসটি আর এসজিএসটি 2550 করে দুটো ঘরে। ইনপুট আইজিএসটি ছিল না, আর ফ্রেটের ঘরে 450। তাহলে এভাবে আমরা এটা করে নিয়েছি পারচেস ডেবুকটা। এরপর আমরা এটাকে টোটাল করে নিয়েছি, অর্থাৎ প্রত্যেক কটা কালাম, প্রথমে অ্যামাউন্টের কালাম, নেট পারচেস, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ফ্রেট, প্রত্যেকটা কালাম আমরা অ্যাড করে নিয়েছি। এই যে টোটাল অ্যামাউন্টটা হলো, অর্থাৎ 1,02,258, এটা আমাদের এপ্রিল 30-এ পারচেস অ্যাকাউন্টে ডেবিট হবে। অর্থাৎ আমরা লেজারে যে পারচেস অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টে আমরা এটাকে ট্রান্সফার করব পারচেস অ্যাকাউন্ট বলে।
তাহলে একবার ভালো করে দেখে নাও পুরো প্রোফর্মাটা এবং অ্যানালিটিক্যাল ফর্মে কিভাবে আমরা করে নিয়েছি। তাহলে এইভাবে আমরা পারচেস ডে বুক বা অ্যানালিটিক্যাল পারচেস ডে বুক করে থাকি। লাস্টে নোটটা কিন্তু অবশ্যই দেবে যে এপ্রিল 17-এর এন্ট্রিটা তুমি কেন অঙ্কে আনোনি, তার নোটটা অবশ্যই দিতে হবে। এরপরে আমরা সেলস বুকটা দেখে নেব। পুরো সেম পারচেস বুকের মতন, শুধু এটা সেলস বুক হলে কি হয় না, ইন দিস বুক অল ক্রেডিট সেলস আর রেকর্ডেড। It should be remembered that sales day book records only those goods which are sold on credit. ঠিক যেমন পারচেস ডে বুকে আমরা শুধুমাত্র ক্রেডিট পারচেসগুলোই আনি, সেলস ডে বুকেও শুধুমাত্র ক্রেডিট সেলসগুলোই আসবে এবং সেই গুডসটাই আসবে। The goods in question must be those which the firm generally deals in, যেটা সাহায্যে সেই ফার্মটা ডিল করে, অর্থাৎ যেটা সে সেল করে, বিক্রি করে বা ডিল যেটা নিয়ে তার বিজনেস, সেটাই কিন্তু এখানে আসবে। তাহলে ধারে পণ্য বিক্রি হলে পণ্য বিক্রয়ের বিবরণ যে বইতে প্রাথমিকভাবে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত বিবরণ ও প্রামাণ্য দলিলের নম্বর সহ লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় বই বলে। এই বইকে বিক্রয়ের দৈনন্দিন বুক মানে সেলস ডে বুক বা বহির্মুখী চালান বই আউটওয়ার্ড ইনভয়েস বুক বলা হয়। পারচেস ডে বুককে কী বলা হতো, ইনওয়ার্ড ইনভয়েস বুক, অন্তর্মুখী চালান বই, আর সেলস বুককে আউটওয়ার্ড ইনভয়েস বুক বলা হয়। নেক্সট আমরা দেখব সেলস বুক আর সেলস অ্যাকাউন্টের ডিফারেন্স। ঠিক যেভাবে পারচেস বুক আর পারচেস অ্যাকাউন্টের ডিফারেন্সগুলো আমরা দেখলাম, এখানেও কিন্তু সেলস বুক আর সেলস অ্যাকাউন্টের ডিফারেন্সগুলো সেমই হবে, তাই এটা আমরা ইজিলি করে নিতে পারবো। এরপরে আমি একটা সেলস ডে বুকের প্রোফর্মা দিয়ে অঙ্ক দেখিয়ে দেব এবং দেখবে পারচেস ডে বুকের সাথে সেলস ডে বুকের অঙ্কের কিন্তু খুব সামান্যই কিছু টার্ম পার্থক্য আছে, মেন অঙ্কটা কিন্তু একেবারেই সেম। দেখো আমরা একটা সেলস বুক দেখছি, সেলস বুকটায় আমাদের প্রোফর্মাটা আগে একটু দেখে নিই। অ্যানালিটিক্যাল সেলস বুক, দেখো সেম ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, এলএফ, ডিটেলস, অ্যামাউন্ট, নেট সেলস ওটাই ছিল, অর্থাৎ পারচেস ডে বুকে ছিল ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি, এখানে কিন্তু আউটপুট, যেহেতু এটা সেলস বুক। এছাড়া বাকি অঙ্কে কোথাও কোনো ডিফারেন্স নেই। তুমি একটা দেখে নাও, দেখো পারুল ইলেকট্রিকের কাছে সেল করেছিল, সোল্ড টু পারুল ইলেকট্রিক 30 সিলিং ফ্যান অ্যাট দ্য রেট 1200 ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট, অ্যাড সিজিএসটি, অ্যাড এসজিএসটি, এবং সেমভাবে আমরা নির্দিষ্ট কলামে বসিয়েছি, কোথাও কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র নামের এখানে আউটপুট সিজিএসটিটা আমরা লিখব। এছাড়া কিন্তু আর কোথাও, এখানেও ইনভয়েস নাম্বারই লেখা হয়, অর্থাৎ পারচেস ডে বুকেও আমরা ইনভয়েস নাম্বার লিখি, সেলস ডে বুকেও আমরা ইনভয়েস নাম্বারই লিখি। এখানেও দেখো 18 তারিখে একটা সেল করেছিল ক্যাশ মেমো। ক্যাশ মেমো মানে কি, ক্যাশে সেল করেছে, তাহলে কিন্তু এই এন্ট্রিটাও সেলস বুকে আসবে না, অর্থাৎ ক্যাশে যেহেতু সেল করেছে তাহলে এটাও কিন্তু সেলস ডে বুকে আসবে না, তাই দেখে নাও এখানেও কিন্তু আনেনি। এবং লাস্টে যেটা আমি বললাম, নোট দিয়ে দিয়েছে যে নগদ লেনদেন সেপ্টেম্বর 18 বিক্রয় বইয়ের অন্তর্গত হবে না। বাকিটা সেমভাবে করলাম, করে লাস্টে আমাদের পারচেস ডে বুকের ক্ষেত্রে কোথায় ট্রান্সফার হয়েছিল, পারচেস অ্যাকাউন্টে, আর এটা যেহেতু সেলস ডে বুক কোথায় ট্রান্সফার হবে, সেলস অ্যাকাউন্টে। বাকি পারচেস ডে বুক আর সেলস ডে বুকের মধ্যে কোথাও কোনো ডিফারেন্স কিন্তু নেই, তাই এই দুটো জিনিস আমি একসাথে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। তাহলে পারচেস ডে বুক আর সেলস ডে বুক আজকে আমরা দেখে নিলাম। নেক্সট দিনও আমরা পারচেস রিটার্ন বুক আর সেলস রিটার্ন বুক দেখব, যে দুটো কিন্তু পারচেস ডে বুক আর সেলস ডে বুকের মতনই পুরোই সেম। তাই আমরা নেক্সট দিন পারচেস রিটার্ন বুক আর সেলস রিটার্ন বুক সম্বন্ধে জেনে নেব।